হাই গাইজ, বন্ধুরা, আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের সাথে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাস 1 আমরা কিন্তু ডিটেলসের সাথে আলোচনা করব, বা ক্লাস যে থিওরি পার্টটা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর পার্ট 1 সেটা আমরা কিন্তু আজকে কভার করব। তো দেখো, ইরিগেশন মানে কি সর্বপ্রথম আমরা জানবো। তোমরা এটাকে ইন্ট্রোডিউশন ক্লাসও বলতে পারো। কি ইন্ট্রোডিউশন? ইন্ট্রোডিউশন ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর। তো দেখো, সর্বপ্রথম আমরা যেটা জানবো ইরিগেশন কি সেটা বুঝবো, এবং নেসেসিটি অফ ইরিগেশনের সম্পর্কে জানবো, অ্যাডভান্টেজ অফ ইরিগেশনের সম্পর্কে জানবো, ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন সেটা সম্পর্কে জানবো, পেরিনিয়াল রিভার কি, টাইপ অফ ইরিগেশন, ঠিক আছে, এগুলো সম্পর্কে পুরো, এবং যে মেথড কিছু রয়েছে ইরিগেশনের সেগুলো সম্পর্কে কিন্তু আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমরা আলোচনা করব। একটু ক্লাসটা লম্বা হবে, ঠিক আছে। তো চলো, সর্বপ্রথম আমরা যেটা জানবো ডেফিনেশন। ঠিক আছে, কি না ডেফিনেশন, ইরিগেশনের ডেফিনেশনটা কি। অ্যাকচুয়ালি দেখো, আমাদের মূল কাজ কি বলতো, ইরিগেশন এই যে ডিপার্টমেন্ট, এই ইরিগেশন ডিপার্টমেন্টের মূল কাজ কি। দেখো, ইরিগেশন ডিপার্টমেন্টের যে কাজটা সেটা হচ্ছে চাষির চাষযোগ্য জমিতে জল প্রোভাইড করাটাই হচ্ছে আমাদের এই ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ। ঠিক আছে, ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ। একজন চাষি যখন চাষ করতে যায়, তখন সে কিন্তু তার যে কত ফসল লাগাবে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু চাষি চাষ করতে যায় না। চাষি চাষ করতে যায় যে এরিয়ায় চাষ করবে, সেই এরিয়াতে আমাদের ওয়াটার কতটা অ্যাভেলেবেল রয়েছে এবং জলটা কতটা সাপ্লাই হচ্ছে, সেটা চাষি চাষ করতে যায়। তাহলে চাষি যখন চাষ করবে, করলো, দেখা গেল যে ফসল মানে তার কমপ্লিট হতে, ফসল যখন কাটা হবে বীজ বপন করা থেকে, তো 3 মান্থ দেখা গেল যে হয়তো দেড় মাস আমরা কি করলাম না, জল প্রোভাইড দিতে পারলাম, সাপ্লাই করতে পারলাম, 2 মাস আমরা জল সাপ্লাই করতে পারলাম না, তাহলে কিন্তু ওই ফসলটা কিন্তু ঠিকঠাক ভাবে হবে না, চাষি লস খেয়ে যাবে, ফসলের যে ফলনটা খুব ভালো একটা হবে না। তাই চাষি কি করে না, ওয়াটারটা কতটা অ্যাভেলেবেল রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু চাষি কিন্তু চাষ করতে যায়। তো এটাকে আমি যদি তোমাদেরকে যদি এই ইরিগেশনের এই ডেফিনেশনটাকে আমি যদি একটু আলাদাভাবে যদি তোমাদেরকে একটা গ্রাফের মাধ্যমে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখো সেটা এইরকম ভাবে আসবে। এই ধরো আমাদের একটা গ্রাফ রয়েছে, এইটা ধরো আমাদের একটা গ্রাফ রয়েছে। এই গ্রাফের এই সাইডটা আমরা লিখবো ওয়াটার, কি লিখবো না, এটা হচ্ছে ওয়াটার টেবিল। এবং এই অপোজিট সাইডটা রয়েছে যেটা ওয়াই ডাইরেকশনটা, সেটা আমরা কি লিখবো, ক্রপ ইয়েল্ড। মানে দেখো, এই যে গ্রাফটা আমি এখানটায় শো করছি, সিভিল ইঞ্জিনিয়ার এই গ্রাফটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, বা আমরা এই গ্রাফের সঙ্গে পরিচিত। এরকম এই যে গ্রাফটা, তো দেখো এর মানে কি, এইদিকে নিচে আমাদের যদি ওয়াটার যদি আমরা যদি বাড়াই, তাহলে আমাদের ক্রপ ইল্ডটা কি হবে, ডেফিনেটলি বাড়বে। গ্রাফটা থেকে আমরা এইটুকু বাঁচতে পারছি। মানে এমন না, এমন একটা পরিমাণে আমরা জল দেব যে জলে কি হবে না, এই যে ম্যাক্সিমাম ফলন কিন্তু আমরা ফলন করতে পারবো। সেটা কিরকম না, ধরো এই যে পয়েন্টটা এখানটা ধরো আসবে এইরকম, এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম, মানে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ইল্ড, আমরা বলতে ম্যাক্সিমাম ইল্ড। ঠিক আছে, ম্যাক্সিমাম ইল্ড যে আমি একটা আলাদা কালি দিয়ে তোমাদেরকে রাউন্ড করছি, এইখানটায় যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট জলটা আমরা যদি দিই, যদি প্রোভাইড করব, তাহলে কিন্তু সেখানে আমরা কি করব, এই ম্যাক্সিমাম ফলন কিন্তু আমরা ফলন করতে পারবো। এর ওয়াটারটা দিলাম, ওয়াটার কম দিলাম, কিন্তু আমরা বেশি একটা ফলন কম পাবো। আবার ধরো আমরা কিন্তু আমরা কিন্তু ফলনটা কম পাচ্ছি। দেখো, যখন জলটা কম দিলাম আসছে গ্রাফটা, যখন, সুতরাং এই মাঝখানে যে এখানটা দেখো পুরোটাই রান করলাম, এই যে অ্যামাউন্টের জলটা আমরা যদি দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব, ফলন ফসলটা কি হবে, ফলন করতে পারবো, তাই তো। তো তাহলে এই যে বলতো ন্যাচারালি আমরা জল প্রোভাইড করছি না, তাই কি হচ্ছে আমাদেরকে না, আর্টিফিশিয়ালি ভাবে আমরা নিজের থেকে জল প্রোভাইড করছি। তাহলে কি হবে, আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়ালি ভাবে আমাদেরকে জল প্রোভাইড করতে হবে।
এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ম্যাক্সিমাম ইল্ড অফ ক্রপ, মানে এই যে ম্যাক্সিমাম ইল্ড অফ ক্রপ, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। মানে এমন যে অ্যামাউন্টের জল প্রোভাইড করার জন্য আমাদের ইল্ডে আমরা ফলন করতে পারবো। আর কি থ্রু আউট দ্য ক্রপ পিরিয়ড, মানে যতদিন আমরা ফসলটা কমপ্লিট না হচ্ছে ততদিন কিন্তু আমরা তাকে প্রোভাইড করতে পারবো। তাহলে থ্রু আউট দা ক্রপ পিরিয়ড, ক্রপ পিরিয়ড, এই তিনটে পয়েন্ট যদি আমাদের থাকে, মানে আর্টিফিশিয়ালি, ম্যাক্সিমাম ইল্ড আর ক্রপ পিরিয়ড, তাহলেই সেটাকে আমরা কি বলবো, ইরিগেশন। এটাই হয়ে যাচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল ভাবে যদি বোঝানোর চেষ্টা করা হয় তাহলে এটাকে আমরা ইরিগেশন বলবো। তাহলে ইরিগেশনের ডেফিনেশনটা আমি কি বলতে পারি, ইরিগেশন ইজ ডিফাইন্ড as the artificially application of water for the growth of crop to the agricultural field throughout the crop period। ঠিক আছে, এর মধ্যে কি কি থাকছে না, আমাদের এই আর্টিফিশিয়ালি থেকে যাচ্ছে, থ্রু আউট দ্য ক্রপ পিরিয়ড থাকছে, আর ম্যাক্সিমাম ইল্ড থাকছে। তখন তাকে আমরা কি বলে দিচ্ছি, ইরিগেশন আমরা বলছি। এটা গেল আমাদের, তুমি ইন্ট্রোডিউশনও বলতে পারো, ডেফিনেশনও বলতে পারো, আমাদের প্রথম পেজে কিন্তু এটা গেল। দ্বিতীয়ত যেটা আমরা পড়বো এরপরে সেটা হচ্ছে নেসেসিটি অফ ইরিগেশন। কি না, নেসেসিটি এখানটা লিখে দিচ্ছি, নেসেসিটি অফ ইরিগেশন। তো নেসেসিটি অফ ইরিগেশন মানে কি, দেখো নেসেসিটি অফ ইরিগেশন যদি আমি তোমাদেরকে যদি বলি, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এইটাই বলবো যে ইরিগেশন, দেখো ইন এডিকুয়েট রেনফল বা আনইভেন বা নন ইউনিফর্ম রেনফল যদি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এই নেসেসিটি অফ ইরিগেশন মাস্ট বি জরুরি। মানে হচ্ছে তোমার কোথাও কোথাও হয়তো বেশি বৃষ্টিপাত হয়ে গেল, আবার কোথাও কোথাও কিন্তু কম বৃষ্টিপাত। তাহলে যেখানে কম বৃষ্টিপাত সেখানে কিন্তু আমরা যদি আর্টিফিশিয়ালি ভাবে যদি ওয়াটার যদি প্রোভাইড যদি ইরিগেশনের মাধ্যমে যদি না করি, তাহলে কিন্তু সেখানে তো ফসল ফলন হতে পারবে না। সেই সব জায়গার জন্য কিন্তু আমাদের নেসেসিটি। আবার দেখো যদি আমরা জলের এই ইরিগেশনের মাধ্যমে আমরা যদি জলটা যদি ঠিকঠাক ভাবে যদি অ্যাভেলেবেল দিতে পারি, তাহলে কি হবে, গ্রোয়িং হয়ে যাবে, মানে 2 থেকে হয়তো 3টে ফসল আমরা ফলন করতে পারবো পার ইয়ারলি, তাই না? এবং কোথাও হয়তো তোমার যে উম, উম, খরা এবং তোমার ফেমাইন কন্ডিশন থেকে আমরা কি করতে পারবো, বাঁচতে পারবো, প্রিভেনশন হতে পারবো, তাই না? তো এবং তোমার ক্রপ ইল্ডটাকে ইনক্রিজ করার জন্য কিন্তু আমাদের নেসেসিটি খুবই ইম্পর্টেন্ট। অলরেডি এই পিডিএফ ফাইলটা আমি কিন্তু আমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা অ্যারেঞ্জ করে নেবে, যারা যারা আমার গ্রুপ জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো তোমরা দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখানে তোমরা গ্রুপে জয়েন করে নাও, এবং সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফ গুলো কিন্তু নোটসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটা ছিল আমাদের নেসেসিটি অফ ইরিগেশন, যেটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট। আচ্ছা, তৃতীয় নম্বর পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ, ঠিক আছে? তো ইরিগেশনের অ্যাডভান্টেজ কি, তা যেহেতু অ্যাডভান্টেজ রয়েছে মানে এরও কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে। তো ডিসঅ্যাডভান্টেজের দিকে তো আমরা পরেই যাব, আগে আমরা অ্যাডভান্টেজের দিকে যাই। তো আমাদের মেন উদ্দেশ্য কি বলতো, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আহ চাষির চাষযোগ্য জমিতে তোমার ওয়াটার পৌঁছে দেওয়া, মানে জল প্রোভাইড করাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এর থেকে কিন্তু আর বেশি অ্যাডভান্টেজ কিছু হতেই পারে না। যেমন ধরো এসিউরিং ওয়াটার টু ক্রপ, তাই না? এটাই হয়ে যাচ্ছে আমাদের মেন অ্যাডভান্টেজ। ইনক্রিজ দ্য ক্রপ ইল্ড, এটা হচ্ছে আমাদের মেন অ্যাডভান্টেজ। এই যে তোমার খরা এবং ফেমাইন কন্ডিশন থেকে প্রোটেকশন পাওয়া, এটা আমাদের মেন অ্যাডভান্টেজ। আবার ধরো এই জলটা যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে আমাদের কি হবে, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই হয়ে যাবে। তাহলে কি ডোমেস্টিক ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই, এটা হয়ে গেল ধরো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্টে কি হয়ে যাবে, ইনক্রিজ ইন ক্রপ ইল্ড। কি ইনক্রিজ এ ক্রপ ইল্ড, আমাদের এটা একটা অ্যাডভান্টেজ। তৃতীয় নম্বর অ্যাডভান্টেজ আমরা কি লিখতে পারবো, এসিউরিং ওয়াটার টু ক্রপ। কি এসিউরিং ওয়াটার টু ক্রপ, এটা হয়ে যাবে আমাদের অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে তোমার ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই, 4 নম্বর আমি কি দেবো, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই, ঠিক আছে? তারপরে তোমার এমপ্লয়মেন্ট
জেনারেশন। এমপ্লয়মেন্ট জেনারেশন কি, এটা লিখে দিচ্ছি, এমপ্লয়মেন্ট জেনারেশন। এটা কিরকম, দেখো ইরিগেশন ডিপার্টমেন্টের যখন আমাদের নতুন প্রজেক্ট যখন আসবে, এইরকম কন্ডিশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে এমপ্লয় কিন্তু জেনারেট করতে হবে, কাজের জন্য ইঞ্জিনিয়ার প্রচুর লাগবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, প্রচুর ছেলে মেয়ে চাকরি পাবে, তাহলে এটা একটা আমাদের ইরিগেশনের তোমার অ্যাডভান্টেজ আমরা বলতে পারবো। তারপর হচ্ছে তোমার ডেভেলপমেন্ট অফ ফিশারি, ফিশারি ডেভেলপমেন্ট হয়ে যাবে, প্রোডাক্টিভিটি তোমাদের কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। আবার এখানটা এই যে অ্যাডভান্টেজের মধ্যে দেখো, আমরা আমরা কি করতে পারবো বলতো, টারবাইন ট্রিটমেন্ট করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আমরা জেনারেট করতে পারবো, ঠিক আছে, নেভিগেশন করতে পারবো, যেটা আমরা ফোনে ম্যাপের মাধ্যমে নেভিগেশন করে যাই এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটাও কিন্তু আমাদের এই ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেও কিন্তু কিন্তু করা যায়, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের আরো একটা অ্যাডভান্টেজ। যেহেতু আমরা অ্যাডভান্টেজে পড়লাম, তো এর কিছু আমরা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। দাদা কি কি ডিসঅ্যাডভান্টেজ, না দেখো ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি, এখানটা লিখে দিচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ, 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 আচ্ছা, এই যে ডিসঅ্যাডভান্টেজ টার্মটা বলাটা যদিও ঠিক নয়, এটাকে আমি মনে করি যে লিমিটেশন, কি লিমিটেশন, এই টার্মটা বলাটা কিন্তু বেশি মানে ভালো মনে হয়। দেখো যদি, কেন বলছি ডিসঅ্যাডভান্টেজ বলাটা ঠিক না, দেখো ডিসঅ্যাডভান্টেজ যদি হয়, তাহলে আমরা ইরিগেশনের কাজটাই করতাম না। একটা লিমিটেশন আমরা করতে পারি, কিছুটা খারাপ দিক রয়েছে সেটা আমরা বলতে পারি, কেন লসেস হয়, ওয়াটার লগিং হয়, সেজন্য কিছুটা আমরা কন্ট্রোল যে বাইরে চলে যায়, সেই জন্য আমরা এটাকে লিমিটেশন বলাটা আমার মনে হয় ভালো। তো দুটো টার্মই মনে রাখা উচিত, কেন কিছু কিছু বইতে লিমিটেশন রয়েছে, কিছু কিছু বইতে তোমাদের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তো আমার মনে হয় এই লিমিটেশন টার্মটা সব থেকে বেশি ভালো। তো লিমিটেশনের কথা যদি বলি, তাহলে সর্বপ্রথম যেটা আমি বলবো যে ওয়াটার লগিং প্রবলেম বাই ওভার ইরিগেশন, এখানটা লিখে দিচ্ছি ওয়াটার লগিং, ঠিক আছে, ওয়াটার লগিং প্রবলেম, প্রবলেম বাই ওভার ইরিগেশন। সেটা কিরকম, ইরিগেশন সেটা কিরকম, না দেখো এখানটা একটা আমি ছোট্ট একটা ডাইমেনশনের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো, যে ধরো এইরকম একটা আমাদের রয়েছে, ঠিক আছে, ভালো করে কিন্তু বোঝো ব্যাপারটা, ঠিক, ইরিগেশন এমন একটা সাবজেক্ট, তোমাকে কি করতে হবে না, আহ, ব্যাপারটা কনসেপ্ট গুলো তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। ইরিগেশনের মধ্যে বেশি তেমন একটা প্রশ্ন আসে না, হাইড্রোলজির পার্টটা সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। দেখো এই যে পার্টটা, এইখানটা আমাদের কি রয়েছে না, ওয়াটার প্রেজেন্ট রয়েছে, এবং এইটা হয়ে যাচ্ছে আমাদের কি জিএল, মানে গ্রাউন্ড, এটা রয়েছে আমাদের গ্রাউন্ড লেভেল। তো এখান থেকে কি হয়, ওয়াটার লগিং প্রবলেম মানে কি, এখান থেকে আমাদের কি হয়, লিকেজ শুরু হয়ে যায়, এইভাবে কিন্তু লিকেজ হয়ে জলটা নিচের দিকে চলে আসে। ধরো জলের ওয়াটার লেভেলটা এই লেভেলে রয়েছে, এখান থেকে জলটা লিকেজ হয়ে আমাদের কি হলো, এখানটায় মিশে গেল, যেই এখানটায় মিশলো, তখন আমাদের কি হয় না, দেখো তখন এই যে ওয়াটার লেভেলটা ছিল এটা উপরের দিকে রিচ করে যাবে, যেই ওয়াটার লেভেলটা উপরের দিকে রিচ করবে, তখন কি হয় না, এইরকম কন্ডিশন হয়, গ্রাউন্ড লেভেলের উপরে যদি জলটা চলে আসে, তাহলে কিন্তু সব শেষ। এইখানটা যদি ওয়াটার লেভেল উপরে চলে আসে, মানে কি গ্রাউন্ড লেভেলের উপরে জল চলে আসবে, আর উপরে যেই মাত্র জলটা চলে আসবে, তখন এই জলটাকে কিন্তু আর শুকানো যাবে না। অল্প যদি হয়, প্রচুর পরিমাণে যদি রোদ হয়, তাহলে হয়তো কিছুটা ইভাপোরেশনের মাধ্যমে শুকে যায়, কিন্তু ধরো দেখা গেল যে যেই এখানটায় ওয়াটার লেভেলটা উপরে চলে এলো এবং শিপের যে জলটা নিচে এলো, তখন কি হয়, এই ওয়াটার টেবিলটা উপরে রিচ করলো, যেই উপরে রিচ করলো, তখন আবার দেখা গেল যে হয়তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, তখন কি হবে, ওই ওয়াটার লেভেলটা আরো বেশি রিচ হয়ে যাবে, তখন গ্রাউন্ড লেভেলের উপরে এই যে জলটা চলে আসবে, চলে আসে মানে সেটা কিন্তু সেখানটা থেকে গেল, ঠিক আছে। তো এইটাই হয়ে যাচ্ছে কি আমাদের ডিসঅ্যাডভান্টেজ, বা তুমি লিমিটেশন বলতে পারো। এইখানটা যে জলটা চলে আসছে এটাকে কি বলে, সিপেজ, এটাকে কি বলে, সিপেজ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম। আর দ্বিতীয়ত পয়েন্ট আমি কি বলতে পারবো না, সিপেজ, কি বলবো, সিপেজ। তাই এটা হয়ে গেল আমাদের ডিসঅ্যাডভান্টেজ। ওকে, চলো এই যে তোমার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যে টার্মগুলো তোমাদেরকে বললাম,
এরপরে এই যে টার্মগুলো আসে যে জল প্রোভাইড করা, কিভাবে কি প্রোভাইড করব না করব, সেই সিস্টেমটাই হচ্ছে আমাদের, মানে জল যে প্রোভাইড করব কিসের মাধ্যমে করব, তার কি কি মেথড, এই যে পুরো যে ব্যাপারটা, এইটাই কিন্তু এই ইরিগেশন সাবজেক্টটা আমরা ধীরে 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 কিন্তু পড়বো। দেখো, ধরো ধরো এখানটায় আমি তোমাকে একটা, এইভাবে ধরো একটা নদী রয়েছে, ঠিক আছে, এইভাবে ধরো একটা আমাদের নদী রয়েছে, এইভাবে বইছে। তো এইভাবে কি হচ্ছে না, এটা ধরো একটা রিভার, এইভাবে কিন্তু এইদিকে বইছে। যে বইছে ধরো আমাদের জল লাগবে, কোন দিকে নেব জলটা, ধরো আমরা জলটা এই দিকে ট্রান্সফার করে নিয়ে যাব। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে নদীটা এইভাবে এই ডাইরেকশনে যখন বইছিল, তখন বইতে বইতে আমাকে একে বাধা দিতে হবে। বাধা দেওয়া মানে কি, আমরা এইখানটা ধরো একটা স্ট্রাকচার বানিয়ে দিলাম, এইখানে একটা স্ট্রাকচার ধরো আমাদের বানাতে হবে, তবে গিয়েই তো আমি জলটা এই দিক থেকে এই দিকে ট্রান্সফার করতে পারবো। তো এই যে স্ট্রাকচারটা যে আমরা বানাবো, এটা কিন্তু দুভাবে বানানো যায়। কি না, এক নম্বর টাইপ যেটা হয় সেটাকে আমরা কি বলি, ব্যারেজ। কি ব্যারেজ, ব্যারেজ বা ওয়ার, এটাকে আমরা কিন্তু বলি ব্যারেজ বা ওয়ার। আর দ্বিতীয় নম্বর যেটা হয় সেটা হয়ে যাচ্ছে কি, ড্যাম। তাহলে ব্যারেজ বা ওয়ার কি সেটা সম্পর্কে আমরা জানবো, এবং ড্যাম কি সেটা সম্পর্কেও আমরা জানবো। তো এই যে রিভারটা যে এইভাবে বইছিল, যেই বইছিল এখানটা আমরা স্ট্রাকচার করে দিলাম, দিয়ে কি করলাম না, জলটাকে এখান থেকে ডাইরেক্টলি কি করলাম, এইভাবে কিন্তু ডাইভার্ট করে দিলাম। এটাকে আমরা কি বলবো, ব্যারেজ। মানে এইখানটায় কিন্তু জলটাকে আমরা কিন্তু স্টোর করলাম না, স্টোর না, আলাদা কালি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু আমরা জলটাকে স্টোর না করে, হালকা কিছু হয়তো জমবে, দিয়ে তারপরে আমরা কি করলাম, এইভাবে ডাইভার্ট করে দিলাম। এটাকে আমরা কি বলি, ব্যারেজ বা ওয়ার। তাহলে কি ব্যারেজ বা ওয়ারটাকে আমরা কি বলতে পারবো, এই ব্যারেজ বা ওয়ারটাকে আমরা কি বলতে পারবো, নন স্টোরেজ স্ট্রাকচার। এখানটা লিখে দিই, নন স্টোরেজ স্ট্রাকচার, এটা আমরা বলতে পারি। আর ড্যাম কি জিনিস, এটা হয়ে গেল এক নম্বর। দ্বিতীয়ত যেটা হচ্ছে ড্যাম, এই ড্যাম জিনিসটা কি না, ড্যাম হচ্ছে এই যে জলটা এই পথ দিয়ে যে বইছিল, এইভাবে আসছে, আসার পর এইখানটা আমরা কি করব, জলটাকে স্টোর করব। স্টোর করার পর আমরা এখান থেকে জলটাকে এইভাবে কিন্তু ডাইভার্ট করে নিয়ে যাব, তখন সেটাকে আমরা কি বলবো, ড্যাম। তাহলে ড্যাম মানে আমরা কি বুঝতে পারলাম, স্টোরেজ স্ট্রাকচার। তাহলে লিখে দিচ্ছি RAGE, স্টোরেজ স্ট্রাকচার, স্টোরেজ স্ট্রাকচার। আচ্ছা, এই যে রিভারের কথাটা বললাম, যে জলটা আমরা ডাইভার্ট করে নিচ্ছি, আবার আবার এখানে স্টোর করে তারপর নিয়ে যাচ্ছি, এই ব্যাপারটা বুঝলাম। কিন্তু এই যে জলটা যে আমরা আনছি, এই জলটা কি হবে না, ডেফিনেটলি কিন্তু পেরিনিয়াল রিভার হতে হবে। কি রিভার হতে হবে না, পেরিনিয়াল। মানে কি, পেরিনিয়াল রিভার বলতে কি বোঝায় না, যে যেখানে, যেমন ধরো গঙ্গা, গঙ্গাতে কি হয়, সারা বছর জল থাকে। এইরকম যদি নদী হয়, তাহলে তাকে আমরা পেরিনিয়াল রিভার বলা হয়। তো যে সব নদীগুলোতে সারা বছর জল থাকবে, সেই সব নদী থেকে আমরা এই ড্যাম বা ব্যারেজ করে সেখান থেকে জলটা নিয়ে আমরা ইরিগেশনের মাধ্যমে, ইরিগেশনের ড্যাম ইয়ে করে তোমার ক্যানেলের মাধ্যমে জল নিয়ে চাষের চাষযোগ্য জমিতে কিন্তু আমরা পৌঁছে দিই। এটাই হয়ে যাচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এই পেরিনিয়াল রিভারের দুটো পার্ট কি কি, ড্যাম, মানে দুটো পার্ট মানে হচ্ছে তোমার, একটা হচ্ছে স্টোরেজ স্ট্রাকচার আর একটা হচ্ছে নন স্টোরেজ স্ট্রাকচার। তাহলে স্টোরেজ স্ট্রাকচারকে আমরা কি বলছি, ড্যাম, আর নন স্টোরেজ স্ট্রাকচারকে আমরা কি বলছি, ব্যারেজ বা ওয়ার। আরেকটা পয়েন্ট আমাদেরকে এখান থেকে যেটা জানতে হবে, সেটা হচ্ছে এইখানটা যে জলটা স্টোরেজ করছিল, এইটাকে আমরা কি বলি, এই যে স্টোরেজ করে রাখছে তারপর সেখান থেকে ডাইভার্ট করছে, সেটাকে আমরা রিজার্ভার বলি। কি রিজার্ভার, এটাকে আমরা কি বলি, রিজার্ভার। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপরে ধরো আমাদের ধরো এই একটা স্টেশন রয়েছে এবং এইখানটা ধরো আরেকটা স্টেশন আমাদের রয়েছে। তো জলটা আমাকে ক্যানেল করে যদি আমি যদি নিয়ে যাই, তাহলে ক্যানেলের একটা তো স্লোপ হয়, স্লোপটা কিছুটা স্লোপ হয়, দেখা গেলো যে এইরকম পোর্শনে দাঁড়িয়ে যাচ্ছে। এই দ্বিতীয় নম্বরে আমরা এক নম্বর থেকে দ্বিতীয় নম্বরে নিয়ে যেতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটাকে এইভাবে আমাদের বানাতে হবে, যে ধরো এইভাবে গেলাম, দিয়ে হট করে এরকম নিচে নামবো, আবার এইভাবে যাব, আবার নিচে নামবো, আবার এইভাবে যাব, আবার নিচে নামবো, দিয়ে আমরা দ্বিতীয় নম্বরে পৌঁছে যাব। এটা তো বুঝতে পারলাম, কিন্তু এই যে ব্যাপারটা বলতে কি বোঝায় না, এইভাবে যাচ্ছে দিয়ে হট করে নিচে নেমে যাচ্ছে, মানে এই যে স্লো, আবার এইভাবে যাচ্ছে দিয়ে হট করে এইভাবে
নিচে নেমে যাচ্ছে এই স্লোপ, আবার এইভাবে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে এই যে স্লোপ, এই স্লোপ গুলোকে আমরা কি বলি? এই স্লোপ গুলোকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? ক্যানেল ফল। ক্যানেল ফল। তাহলে ক্যানেল ফল কি জিনিস বুঝে গেলাম। আর পেরিনিয়াল রিভার, সারা বছর জল থাকবে সেই সব নদীগুলোকে আমরা কি বলা হয়? পেরিনিয়াল রিভার। তাহলে পেরিনিয়াল ডেফিনেশন হিসেবে আমরা কি বলতে পারবো? The system assume the supply of water of the crop period per year. In this, the necessary water is provided throughout the year. তখন সেটাকে আমরা কি বলতে পারবো? পেরিনিয়াল রিভার। কিন্তু এই এটাকে আমরা কি বলছি? পেরিনিয়াল রিভার। ওকে, চলো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপ অফ ইরিগেশন। কি টাইপ অফ ইরিগেশন? ইরিগেশনের কিছু টাইপের সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা করব। তো ইরিগেশনের টাইপ বেসিক্যালি কিন্তু আমরা দুটো টাইপ আমরা আলোচনা করব। দুটো টাইপের হয়। কি একটা হচ্ছে তোমার সারফেস ইরিগেশন, আর একটা হচ্ছে তোমার সাব সারফেস। কি সাব সারফেস ইরিগেশন। ঠিক আছে, একটা আছে সারফেস ইরিগেশন আর একটা আছে সাব সারফেস ইরিগেশন। তো সারফেস ইরিগেশন বলতে কি বোঝায়? না দেখো, সারফেস ইরিগেশন বলতে ওয়াটার ইজ অ্যাপ্লাইড টু দা গ্রাউন্ড বাই ফ্লোয়িং আউট। মানে কি, আর সারফেসের উপর দিয়ে যদি জলটা যদি গড়িয়ে গড়িয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? সারফেস ইরিগেশন। মানে সবকিছু হবে আর সারফেসের উপরে, তখন সেটাকে কিন্তু আমরা সারফেস ইরিগেশন বলবো। তো এই যে সারফেস ইরিগেশন কিন্তু আবার দু রকমের টাইপের হয়ে থাকে। কিরকম কিরকম টাইপের হয়ে হয়ে থাকে? এক এক নম্বর হচ্ছে তোমার ফ্লো ইরিগেশন, আর একটা কি হবে না তোমার লিফট ইরিগেশন। তাহলে এখান থেকেও কিন্তু আমাদের এক একটা করে জানতে হবে। কি জানতে হবে? না এই ফ্লো ইরিগেশন কি জিনিস আর লিফট ইরিগেশন কি জিনিস। তো আমরা আগে ফ্লো ইরিগেশনের সম্পর্কে জানবো, তারপরে লিফট ইরিগেশনের সম্পর্কে জানবো। তো এই ফ্লো ইরিগেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং লিফট ইরিগেশন মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমার স্টেট জেই এন্ড এই এক্সামে এই দুটো থেকে প্রচুর প্রশ্ন এসছে। তো টোটাল এই যে ক্লাস 1 যেটা আমাদের আজকে করছি, এটা হওয়ার পর নেক্সট ডেতে আমি টোটাল এখান থেকে 27টা মতো প্রশ্ন রয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের সাথে আমি ডিটেলস এক্সপ্লেন করে দিয়ে দেবো। অলরেডি ব্যাচে করিয়েছি, সেই ক্লাসটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। সেটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কত ডিপলি আমাদের পড়াশোনা করতে হবে এখনকার, মানে যে কন্ডিশন প্রিপারেশন লেভেল, কিরকম ভাবে লেভেল থাকলে আমরা চাকরি পেতে পারবো। ঠিক আছে, তো সেই প্রশ্নগুলো যে তোমার প্রশ্নগুলো দেখলেই তোমরা নিজেরাই কিন্তু একটা ডিসিশন নিতে পারবে যে ডিপ ডেপথ কতটা আমাদের দরকার। তো দেখো, ফ্লো ইরিগেশন কি কাকে বলে? না দেখো, ফ্লো ইরিগেশন বলতে যেটা হয় সেটা হচ্ছে ওয়াটার ফ্লো করবে বাই গ্র্যাভিটির মাধ্যমে। যদি তোমার ওয়াটারটা যদি গ্র্যাভিটির মাধ্যমে যদি ব্যাপার, দেখো সেটা ব্যাপার হচ্ছে, ধরো এই ধরো আমাদের একটা ধরো ড্যাম রয়েছে, এখানটা আমি জল স্টোর করে রেখে, এখান থেকে ধরো আমি এইভাবে ক্যানেলের মাধ্যমে জলটাকে নিয়ে যাচ্ছি। ড্যাম থেকে ড্যামে তো এইভাবে ড্যাম বা রিজার্ভারের মাধ্যমে আমাদের কি রয়েছে, হালকা করে গড়িয়ে দেবো। গড়িয়ে দেওয়া মানে সে গ্রাভি আর সারফেসের উপর, মানে ওয়াটার ফ্লো বাই গ্র্যাভিটির মাধ্যমে, তখন সেটাকে আমরা কি বলবো? না ফ্লো ইরিগেশন। ইরিগেশন কাকে বলে? দেখো এই যে সরি, ফ্লো ইরিগেশন কিন্তু আবার তোমার দু রকমের হয়ে থাকে। কি কি? না একটা হচ্ছে তোমার পেরিনিয়াল ইরিগেশন আর একটা হচ্ছে ফ্লোড বা ইনআন্ডেশন। তো সেটা সম্পর্কে একটু পরে আসবে, তার আগে আমরা লিফটের সম্পর্কে একটু আলোচনা করি। লিফট ইরিগেশন কি? লিফট ইরিগেশন মানে হচ্ছে ঠিক আমাদের এই ফ্লো ইরিগেশনের উল্টো। মানে ফ্লো ইরিগেশন হচ্ছিল কিভাবে? বাই গ্র্যাভিটি, বাই গ্র্যাভিটি হচ্ছিল, কিন্তু লিফট ইরিগেশন হচ্ছে তোমার গ্র্যাভিটি ছাড়া। ঠিক আছে, গ্র্যাভিটি ছাড়া মানে সেটা কিরকম? মানে ধরো এই ধরো আমাদের ধরো একটা রয়েছে কুয়ো, কুয়োর মধ্যে এইভাবে জল রয়েছে, এখানটা আমি কি করলাম? গ্র্যাভিটি বলবো। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের
তাই না? তাহলে সেটা যদি পাম্পিং এর সিস্টেম আমরা যদি জল তুলি তখন দিয়ে ইরিগেশন করি তাকে আমরা লিফট ইরিগেশন বলবো। যেমন হয়ে যাচ্ছে তোমার টিউবওয়েল, ঠিক আছে, কি টিউব ওয়েল, তারপরে হচ্ছে তোমার ওপেন ওয়েল, ওপেন ওয়েল, এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের লিফট ইরিগেশন। তাহলে লিফট ইরিগেশনের সম্পর্কে আমরা জেনে গেলাম। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম এই যে ফ্লো ইরিগেশন, ফ্লো ইরিগেশন কিন্তু আবার দু রকমের টাইপের হয়ে থাকে। কি কি টাইপের হয়ে থাকে দাদা? না দেখো, এক নম্বর যেটা আছে সেটা তোমার পেরিনিয়াল ইরিগেশন। কি পেরিনিয়াল ইরিগেশন? পেরিনিয়াল ইরিগেশন মানে আমি কি বললাম, যে 12 মাসই জল থাকবে, সব সারা বছরই জল থাকবে, তাই না? তো সেই পেরিনিয়াল ইরিগেশন থেকে আমরা কি কি করেছিলাম, ব্যারেজ বা ওয়ার ড্যাম বানিয়েছিলাম, দিয়ে আমরা ইরিগেশন করছিলাম, মানে তোমার স্টোরেজ স্ট্রাকচার আর নন স্টোরেজ স্ট্রাকচার একটু আগে আমরা পড়াশোনা করলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 12 মান্থ, 12 মান্থ ওয়াটার, ওয়াটার অ্যাভেলেবেল, ওয়াটার অ্যাভেলেবেল, সেটাকে আমরা কি বলবো, পেরিনিয়াল ইরিগেশন। বা ডাইরেক্ট, ডাইরেক্ট স্টোরেজও কিন্তু আমরা বলতে পারবো, সেই পয়েন্টটাও লিখে দিচ্ছি, ডাইরেক্ট স্টোরেজ, ডাইরেক্ট স্টোরেজ, সেটাকে আমরা কি বলবো, পেরিনিয়াল ইরিগেশন। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হচ্ছে, দ্বিতীয়ত যে পার্টটা সেটা হচ্ছে ফ্লোট ইরিগেশন। কি ফ্লোট বা ইনআন্ডেশন, ঠিক আছে, এটা এই টার্মটাও লিখে দিচ্ছি, ইনআন্ডেশন, ইনআন্ডেশন ইরিগেশন। তাহলে দেখো, এই ফ্লোট ইরিগেশন বা ইনআন্ডেশন ইরিগেশন এই ব্যাপারটা কি সেটা তোমাদেরকে একটু আমি মানে বোঝাই। দেখো, ফ্লোট ইরিগেশন মানে হচ্ছে ডুবিয়ে থাকবে। ধরো এই ধরো রয়েছে আমাদের ল্যান্ড বা জমি, এখানটা জল আমি ছেড়ে দিলাম, জলটা একদম পুরো এইভাবে কিন্তু ভর্তি করে দিলাম। তো সয়েল নিচে রয়েছে, কি সয়েল রয়েছে, তো এই সয়েলটা যতটা জল শোষণ করার কথা, স্টোর করার কথা, স্টোর করে নেবে, ডুবিয়ে নেবে, দিয়ে আমরা ইরিগেশন করব, সেটাকে কি বলা হয়, ফ্লোট ইরিগেশন। এই ফ্লোট টার্মটা না দিয়ে কিছু কিছু জায়গায় তোমাকে ইনআন্ডেশন কথাটাও বলে দেবে, ঠিক আছে? মনে রাখার সুবিধার্থে এটাকে আমি বলবো কি, ডুবিয়ে রাখা, মানে যে ইরিগেশনে জমিতে জল ডুবে থাকে তাকে কি বলা হবে, ফ্লোট ইরিগেশন বা ইনআন্ডেশন ইরিগেশন কিন্তু আমরা বলবো। ওকে, তো এতটুকু কিন্তু আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আসবো কোথায়, এরপরে যেটা আমরা আসবো এই সাব সারফেস ইরিগেশন। এতদূর পর্যন্ত যেটা হলো সারফেস ইরিগেশন। আচ্ছা, সাব সারফেস ইরিগেশন, দেখো সাব সারফেস ইরিগেশন হচ্ছে তোমার আর সারফেসের উপরে হবে না, যা কিছু হবে সব আর সারফেসের নিচ দিয়ে হবে। মানে সেটা কিরকম, এই রয়েছে ধরো আমার আর সারফেস, আর সারফেসের নিচে দিয়ে আমরা পাইপিং এর মাধ্যমে জলটা নিয়ে যাব, সেটা কস্টলি হবে। তো সেই জন্য এটাকে আমরা করি না, অ্যাভয়েড করে যাই, ঠিক আছে? মানে এতে কি হয়, সাব সারফেস ইরিগেশনে কি হয়ে যায়, সারফেস ডিরেক্টলি, ডিরেক্টলি সয়েল সারফেসের উপরেই হবে না, তাই না? সয়েল সারফেসের উপরেই হয় না, তার নিখনই আমরা তাকে সাব সারফেস ইরিগেশন বলতে পারবো। আর কি হয়, ক্যাপিলারি অ্যাকশন হয়ে যায় এতে, ওয়াটার ইজ সাপ্লাইড এট রুট জোন, আমরা এগুলো হয়ে যাচ্ছে কি সাব সারফেস ইরিগেশনের কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার দেখো যে সাব সারফেস ইরিগেশন, এখানটা দেখো পয়েন্ট করে লিখে দিচ্ছি, সাব সারফেস, সাব সারফেস ইরিগেশন। এই সাব সারফেস ইরিগেশন কিন্তু আবার দু রকমের হয়, এরকম কিরকম হয়, একটা হচ্ছে আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়ালি বলতে কি বোঝায়, ন্যাচারালি আমরা পাচ্ছি না, তাই নিজের থেকে আমরা করছি, সেটাকে কি বলা হচ্ছে, আর্টিফিশিয়াল। আর একটা আছে কি, তোমার ন্যাচারাল, ঠিক আছে, একটা হচ্ছে কি ন্যাচারাল, তাই না? ন্যাচারাল মানে থ্রু আউট সিপেজ, সিপেজের মাধ্যমে যেটা হয়ে যাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে আমাদেরকে ন্যাচারালি, ঠিক আছে? এই দুটো কিন্তু সাবসারফেস ইরিগেশনের পয়েন্ট। ওকে, তো এতদূর পর্যন্ত কিন্তু ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো কিছু টেকনিক্স অফ ইরিগেশন, ইরি আচ্ছা, টেকনিক অফ ইরিগেশন বলতে কি বোঝায়, মানে এর কি কি টেকনিক সম্পর্কে আমরা জানবো। দেখো, টেকনিকের মধ্যে আমরা সর্বপ্রথম যেটা জানবো ফ্রি ফ্লোটিং, কি এফ আর ডবল ফ্রি ফ্লোটিং,
ফ্রি ফ্লোটিং। আচ্ছা, ফ্রি ফ্লোটিং জিনিসটা কি? দেখো, ফ্রি ফ্লোটিং বলতে যেটা বোঝায়, আমি একটা আলাদা কালি নিয়ে নিই, দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ফ্রি ফ্লোটিং বলতে এই রয়েছে আমাদের মেন, এইভাবে কিন্তু আমাদের মেন ডিজ রয়েছে, দিয়ে আমাদের এইভাবে কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি আমাদের ফিল্ড, এটাও কিন্তু রয়েছে আমাদের ফিল্ড। ঠিক আছে, তো সাব ডিচ থেকে আমরা কি করব না, এখান থেকে জলটা, এখানে আউটলেট রয়েছে, এখানটা আউটলেট রয়েছে, এখানটাও ধরো আউটলেট রয়েছে, আউটলেট থেকে জলটা কিন্তু এইভাবে কিন্তু আমরা ফিল্ডে ছেড়ে দিচ্ছি, আউটলেট থেকে জলটা ফিল্ডে আমরা ছেড়ে দিচ্ছি। যেই আউটলেট থেকে জলটা আমরা ফিল্ডে ছেড়ে দেবো, ওই জলটাকে কিন্তু আমরা আমাদের নিজের কন্ট্রোলে কিন্তু রাখতে পারবো না, নো কন্ট্রোল। তাহলে 1 নম্বর পয়েন্ট হিসেবে কি করে দেবো, নো কন্ট্রোল। ঠিক আছে, মানে এটাকে আমরা কোনো আর আমাদের নিজের আয়ত্তের মধ্যে কিন্তু রাখতে পারবো না, যেই একবার জলটাকে ছেড়ে দেবো ও মুক্ত অবস্থায় থাকবে, বইতেই থাকবে। এরকম যদি হয়, তখন কিন্তু সেই সিস্টেমটাকে আমরা কি বলবো, সেই টেকনিকটাকে আমরা কি বলবো, ফ্রি ফ্লোটিং। এই ফ্রি ফ্লোটিংটা এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা পরীক্ষায় আসে, এটাকে আমরা রোলিং গ্রাউন্ডের ক্ষেত্রে বা মাইল স্টিপের ক্ষেত্রে কিন্তু বেশি আমরা ইউজ করি। তাহলে কি, রোলিং রোলিং গ্রাউন্ড, রোলিং গ্রাউন্ড বা মাইল্ড স্টিপ, মাইল্ড স্টিপের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বেশি ইউজ করছি। ঠিক আছে, রোলিং বলতে কি বোঝায়, মানে ওই বাচ্চাকালে আমরা যখন খেলা করতাম, খেলাধুলা করতাম, ধরো এরকম ভাবে রয়েছে, হ্যাঁ, তো এখানটায় আমরা কি করলাম, শুয়ে পড়তাম, এরকম গুড়িয়ে গুড়িয়ে নিচে চলে যেতাম, মানে অটোমেটিক্যালি কিন্তু গুড়িয়ে 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 নিচের দিকে টিপ রয়েছে, এইভাবে রয়েছে, ঢালু রয়েছে। সেই রকমের ক্ষেত্রে এখানে আউটলেট থেকে যেই জলটা দিয়ে দেবো, এটা একটু এরকম হালকা থাকবে, সেখান থেকে কিন্তু এইভাবে কিন্তু বইতে থাকে। ঠিক আছে, আবার দেখো, এই যে ফ্রি ফ্লোটিংটাকে আমরা আর কি বলা হয়, অর্ডিনারি কিন্তু বলা হয়, কি, অর্ডিনারি, অর্ডিনারি ফ্লোটিংও কিন্তু বলা হয়। এই টার্মগুলো ভাই তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি টার্ম দাদা, না দেখো, যে কটা টার্ম বললাম, ফ্রি ফ্লোটিং কে আমরা কি বলি, অর্ডিনারি ফ্লোটিং বলা হয়। এবং এটা কখন হয় না, তোমার রোলিং গ্রাউন্ডের ক্ষেত্রে মাইল স্টিপ বলা হয়। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের ফ্রি ফ্লোটিং। আচ্ছা, এরপর দ্বিতীয়ত আমরা যেটা যাব, সেটা হচ্ছে কি, চেক ফ্লোটিং। কি, চেক ফ্লোটিং। তো চেক ফ্লোটিং কি জিনিস, সেটা তো আমাদেরকে বোঝাচ্ছে। চেক ফ্লোটিং বলতে ধরো, এই রয়েছে আমাদের মেন ডিচ। ঠিক আছে, কি, মেন ডিচটা আমাদের এইভাবে বইছে, তো এবং আমাদের ফিল্ডটা কিন্তু মাঠ এইভাবে রয়েছে, এর মধ্যে কারোর কারোর জমি এইভাবে রয়েছে, কারো কারো জমি এইভাবে, কারো আবার ধরো এইরকম টাইপের জমি, কারোর আবার এইরকম জমি, এইভাবে রয়েছে। তো এইদিকে ধরো আমাদের এইভাবে কিন্তু আইল রয়েছে, মানে যাতায়াত করার জন্য এইভাবে ধরো আইল রয়েছে। এইখানটা ধরো আমাদের মেন ডিচ। ঠিক আছে, আলাদা কালি একটা নিই, এটা ধরো আমাদের মেন ডিচ। মেন ডিচ থেকে আমরা কি করব, জলটাকে আমি আমার ফিল্ডে, আমার জমিতে কিন্তু এইভাবে নিয়ে নিলাম। তো যেই জলটা আমার জমিতে আমি নিয়ে নেব, তখন কি হবে, এই জল আমার নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো। মানে বেসিক্যালি যেটা আমরা সাধারণত যে চাষবাস গুলো দেখতে পাই, সেটাই হয়ে যাচ্ছে আমাদের চেক ফ্লোটিং। মানে আমি জল, আমি আমার জমির মধ্যে কিন্তু আমি নিজের মধ্যে কন্ট্রোলে রাখতে পারবো। ঠিক আছে, মানে একটা পার্টিকুলার এরিয়াতে কন্ট্রোল করে জলটাকে রাখা হয়েছে, সেটাকে কি বলা হবে, চেক ফ্লোটিং। ঠিক আছে, তো এটা হচ্ছে যেখানে পারমেবল সয়েল বেশি, সেখানে সেখানে কিন্তু আমরা এটা ইউজ করি। তাহলে কি, পারমেবল সয়েল, পারমেবল সয়েল বেশি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই চেক ফ্লোটিংটা কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো, এরপরে তৃতীয় নম্বরে আমরা যেটা আলোচনা করব বা জানবো, সেটা হয়ে যাচ্ছে কি, সেটা হচ্ছে কি, তোমরা বর্ডার ফ্লোটিং। কি, বর্ডার ফ্লোটিং। আচ্ছা, বর্ডার ফ্লোটিং কি, না বর্ডার ফ্লোটিং হয়েছে, আমরা যে ফ্রি ফ্লোটিং পড়লাম, মানে একদম মুক্ত অবস্থায় থাকবে। আর চেক ফ্লোটিং কি জানলাম, নিজের কন্ট্রোলে রাখতে পারবো। এই দুটোর মাঝখানে যেটা থাকবে, সেইটাকে আমরা কি বলছি, বর্ডার ফ্লোটিং। তো বর্ডার ফ্লোটিং এর ডায়াগ্রাম যদি বুঝি, তাহলে এইটা হয়ে যাচ্ছে কি, আমাদের মেন ডিচ এইভাবে বইছে, এবং এইখানটায় কিন্তু আমাদের একটা সাব
ইয়ে নয়, এইভাবে বাউন্ডারি রয়েছে, ঠিক আছে, এবং এইখানটাও ধরো এইভাবে রয়েছে আমাদের, এইখানটাও এইভাবে রয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব না, এখান থেকে জলটা কিন্তু এইভাবে কিন্তু আউটলেট থেকে জলটা সাপ্লাই করব, যে সাপ্লাই করব এইভাবে কিন্তু জলটা বইতে থাকবে। তো এর এই যে উইডথটা, এই যে উইডথ, এটা আমাদের 10 থেকে 20 মিটারের মধ্যে হবে। কত? 10 থেকে 20 মিটারের মধ্যে হবে। আর এই যে লেন্থটা, এই যে লেন্থটা তোমার 100 থেকে 100 টু 400 মিটার এর মধ্যে থাকবে, ঠিক আছে। তখন সেটাকে আমরা কি বলছি না, তখন আমরা সেটাকে বর্ডার ফ্লোডিং আমরা বলছি। ওকে, এই বর্ডার ফ্লোডিংটা আমরা কোথায় ইউজ করি? এটা আমরা প্লেন এরিয়াতে হতে হবে। কি? প্লেন এরিয়া, প্লেন এরিয়াতে হতে হবে, তখন সেটাকে আমরা কি বলছি? বর্ডার ফ্লোডিং। ওকে, চলো এরপরে 4 নম্বরে আমরা যেটা জানবো সেটা হয়ে যাচ্ছে কিনা ফুরো ফ্লোডিং। কি? ফুরো ফ্লোডিং। তো ফুরো ফ্লোডিং জিনিসটা কি সেটা তোমাদেরকে একটু বলে দেবো। দেখো, ফুরো ফ্লোডিং হচ্ছে ডিরেক্টলি জলটা আমাদের ক্রপের টাচে কিন্তু আসবে না। এরকম যদি হয় তাহলে ডায়াগ্রামটা আমরা বুঝবো কিরকম ক্রপের টাচে আসবে না। এটা রয়ে যাচ্ছে কি আমাদের মেন ডিচ, এইভাবে বইছে মেন ডিচটা। তো এরপর এইখান থেকে কিন্তু আমাদের কি রয়েছে? সাব ডিচ এইভাবে রয়েছে, ঠিক আছে। এরপর এখানেও ধরো সাব ডিচ আমাদের এইভাবে রয়েছে, এখানে ধরো সাব ডিচ আমার আবার এইভাবে আসছে সাব ডিচ। তো সেকশনটা আমি যদি দেখিয়ে যদি তোমাদেরকে বোঝাই, তাহলে এইভাবে সেকশন আসবে, এইভাবে এইভাবে কিন্তু আমার সেকশনটা যাবে। মানে আমি যদি এইভাবে যদি সেকশনটাকে যদি কাটি, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের ওয়াটারটা কিন্তু এইরকম ভাবে অর্ধেক থাকবে ওয়াটার। মানে তোমার 20 থেকে 50% জল এইভাবে ফুল থাকবে, এবং এইখানটা আমাদের কি থাকবে? মাঝখানটা এইভাবে কিন্তু ক্রপ থাকবে, ক্রপ, মানে এইভাবে কিন্তু আমাদের ক্রপ রয়েছে। তাহলে জলটা যখন আমরা দিচ্ছি তখন জলটা কিন্তু ডিরেক্টলি, এই যে জলটা ধরো এই এত দূর রয়েছে, 20 থেকে 50% জল এইভাবে ফ্ল্যাট থাকবে। তাহলে এই যে গাছটা রয়েছে এই গাছের গোড়ায় কিন্তু ডিরেক্টলি জলটা যাচ্ছে না। এরকম হলে সেটাকে আমরা কি বলছি? পুরো ফ্লোটিং, মানে ওয়াটার কন্টেন্ট হয় না, ঠিক আছে। এবং ইভাপোরেশন লস, আদার লস কিন্তু অনেকটাই কম হয় এই পুরো ফ্লোটিং এর ক্ষেত্রে। তাহলে আমি কি করলাম, তোমার 20 থেকে 50% জল কি হয়? ফিল আপ থাকে। এর ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি যদি বলি আলুর চাষ, আলুর চাষের ক্ষেত্রে কিন্তু আমরা এই পুরো ফ্লোটিংটা কিন্তু আমরা ইউজ করি। ওকে, চলো এরপরে 5 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিন ফ্লোটিং। কি? বেসিন ফ্লোটিং। তো বেসিন ফ্লোটিংটা কি জিনিস? বেসিন ফ্লোটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অর্চিড এর ক্ষেত্রে আমরা ইউজ করি, ঠিক আছে। মানে হচ্ছে তোমার ফলের বাগান। কিরকম না, ধরো এখানটায় আমরা এইভাবে রয়েছে ফলের বাগান, এইখানটা ধরো রয়েছে আম গাছ, এখানটা ধরে আম গাছ, এখানটা ধরো আম গাছ, এখানটা ধরো আম গাছ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে যে ইরিগেশনের যে জলটা আমরা দিই এখান থেকে এইভাবে সাব ব্রাঞ্চ আসবে, এইরকম বেসিনের মতন আমরা করে দিই, এইরকম বেসিনের মতো আমরা করে দিই। এটা দেখো অনেকটাই কিন্তু বেসিনের মতন দেখতে হয়েছে। তো যদি হয় তখন সেটাকে আমরা কি বলবো? তোমার বেসিন ফ্লোটিং। তো এটা আমরা যে অর্চিডের ক্ষেত্রে এটা লিখে দিচ্ছি, অর্চিড মানে ফলের বাগানের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করি। এটা হয়ে গেল আমাদের বেসিন ফ্লোটিং, ঠিক আছে। এরপর 6 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্প্রিংকলার। কি? স্প্রিংকলার ইরিগেশন, ঠিক আছে। স্প্রিংকলার ইরিগেশন মানে কি বোঝায়? স্প্রিংকলার ইরিগেশন মানে হচ্ছে তোমার হিলি এরিয়াতে হবে, ধরো এরকম স্টিপ এরিয়া বা এরকম একটা হিলি এরিয়া রয়েছে, এক্ষেত্রে আমি যদি সারফেস ইরিগেশন বা ফ্রি ফ্লোটিং এর মাধ্যমে যদি করি তাহলে কিন্তু জল থাকবে না, গলে গলে চলে যাবে। আবার যদি চেক ফ্লোটিং করি তাহলে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারছি না, ঠিক আছে। পুরো ফ্লোটিং ও হবে না, বর্ডার ফ্লোটিং ও হতে পারছে না, বেসিনও হতে পারছে না। তাহলে এই ক্ষেত্রে কি হয়? স্প্রিংকলার করে দিই, মানে ধরো এইভাবে থাকবে, দিয়ে জলটা কিন্তু এইভাবে ঘুরে এদিকেও ঘুরবে এদিকেও ঘুরবে, ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে ছড়িয়ে জলটা দেবে। এরকম হলে আমরা কি করি? স্প্রিংকলার করি। তাহলে এটা তোমার হিলি এরিয়া বা তোমার
স্লোপ যদি হয়, এখানটায় লিখে দিচ্ছি, টিপ স্লোপ যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা এই স্প্রিংকলার ইরিগেশনটা কিন্তু আমরা ইউজ করব। এতে কি হয়, ইরোশন লস হয়। যেমন চা বাগান তো আমরা এই স্প্রিংকলার ইরিগেশনটা কিন্তু আমরা ইউজ করি। ওকে, চলো এরপরে 7 নম্বর পয়েন্টে আমরা যেটা পড়বো, 7 নম্বরে আমরা পড়বো ড্রিপ ইরিগেশন। কি ড্রিপ ইরিগেশন বা তোমার ট্রিকলিং ইরিগেশনও কিন্তু বলা হয়। কি ট্রিকলিং ইরিগেশনও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এই ট্রিকলিং ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন কি, তোমরা দেখবে অনেক জায়গায় রয়েছে যে তোমার বাড়ির ছাদে, ধরো এটা আমার দুতলা বাড়ি, এটা আমার দুতলা বাড়ি, একতলা, দুতলা এবং 3 তলায় এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্যারাপেট ওয়াল। ঠিক আছে, তো এইখানটা আমরা টবে কিন্তু অনেক গাছ, ফুলের গাছ লাগাই বা কোনো সবজি টবজি কিন্তু লাগানো হয়। তখন আমরা কি করি না, এই টেরিসে যখন করি না, তখন কিন্তু আমরা ডুপ্লিকেশন করি। ডুপ্লিকেশন বলতে এই ড্রিপ ইরিগেশন বা ট্রিকলিং ইরিগেশন, মানে সেটা কিরকম, তোমার প্রথমে এরকম একটা ছোট মোটা পাইপের মাধ্যমে জল যাবে, যার পর এখান থেকে একটা ছোট্ট পাইপের মাধ্যমে এইভাবে কিন্তু জল যাবে, দিয়ে এই ছোট্ট পাইপের মাথায় এরকম একটা পিনের মতন, কিন্তু এরকম একটা পিনের মতন থাকে। এই যে পিনটা আমাদের কি হবে, গাছের গোড়ায় কিন্তু পুঁতে দেওয়া হবে, দিলে এখানে কি হবে, ফোঁটা 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 করে জল পড়তে থাকবে। এইরকম সিস্টেমটাকে আমরা কি বলা, ড্রিপ ইরিগেশন বলা হয়। আমি তোমাকে 30-এর হিসেবে উদাহরণ দিলাম, এরকম কিন্তু ফিল্ডে হয়, সেটাকে আমরা ড্রিপ ইরিগেশন বলি। মনে রাখার জন্য কিন্তু আমি তোমাকে ছাদের টেরিসের বাগানের কথা কিন্তু বললাম। এতে কি হয়, ডিরেক্টলি আমরা কি করি না, গাছের রুট জোনে গিয়ে আমরা জলটা প্রোভাইড করে দিই। এতে আমাদের লসেস কি হয়ে যায়, মিনিমাম হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, তোমার ড্রিপ ইরিগেশন। ওকে, তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের ক্লাস পার্ট 1-এ। তো ক্লাসটা কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, ক্লাসগুলো কিরকম লাগছে বা তোমরা কি ধরনের কন্টেন্ট চাইছো তোমরা কমেন্ট করে জানিও। এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কি করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে তোমাদেরকে শেয়ার করতে হবে। এবং তোমাদের মতামত কমেন্ট সেকশনে তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এবং এই যে আজকে যে ক্লাসটা হলো, এর উপরে টোটাল কিন্তু 27 প্রশ্ন রয়েছে, যেগুলো স্টেট যেই এবং এইতে এসছে, সেই প্রশ্নের রেকর্ডিংটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো। ওকে, তো চলো বন্ধুরা, আজকে আজকে এখানটাই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।